এই যে শুভেন্দু অধিকারী বারংবার করে বলেন যে শুক্রবারীরা দাড়ি টুপি নিয়ে বারংবার শুক্রবারে তো দেশ স্বাধীন হয়েছিল, 1947 সালে 15ই আগস্ট শুক্রবার ছিল। শুক্রবারে আপনি যদি দেখেন অনেক মনীষীর জন্ম হয়েছে। শুক্রবার তো আর 5টা দিনের মতো একটি বার। আপনি যদি ধরুন শুক্রবারে, আমি জানি না যে দেখুন অনেকে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ওই শুক্রবারটা নিয়ে উনি বেশ বলতেন। দেখুন শুক্রবার অন্য 5টা দিনের মতো একটি দিন, এবং এই শুক্রবারের কোনো বিশেষ মাহাত্ম্য কারোর কাছে থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় তার সঙ্গে একটি ঘটনা বা একাধিক ঘটনার সংযুক্ততা তৈরি করতে হবে। বিষয়টা এরকমও নয়। আপনি যে কোনো ঘটনা ঘটলে তার প্রেক্ষিত, তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, দুষ্কৃতিকারা, তাদের আইডেন্টিফাই করা, তাদের প্রপার ইনভেস্টিগেশন করা এবং ইনভেস্টিগেশন শেষে ট্রায়াল সম্পন্ন করে শাস্তি বিধান দেওয়া, এটা পুরোটাই কাজ। বাংলাদেশে জামাত যোগ রয়েছে এই বিশৃঙ্খলা সৃষ্টি। যদি থাকে তাহলে তার বিরুদ্ধে যারা যে জামাতিরা এসে এখানে এই বিশৃঙ্খলা করেছেন তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত। আর যদি সেটা না নেওয়া যায় তাহলে জানতে হবে সেটা প্রশাসনিক ব্যর্থতা। ধর্মতলায় ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে প্রশাসনের তরফ থেকে 16 জনকে গ্রেফতার করা হয়েছে এবং শুভেন্দু অধিকারী তিনি বললেন যে 3 পুরুষ মনে রাখার মতো শাস্তি দেওয়া হবে এবং সেই মতো শাস্তি হলো, কিন্তু দেখা গেল যে 2 দিনের মাথাতেই তাদের জামিন মঞ্জুর হয়ে গেল। তাহলে শুভেন্দু অধিকারীর কথার সাথে এখন তাহলে কোনো দেখুন সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে এই যে গোটা দেশব্যাপী নিট পেপার লিক নিয়ে যে আন্দোলন, সিজেপির যে আন্দোলন, সেই আন্দোলনের সাপেক্ষে কী ধরনের ব্যবস্থা এই ছাত্রছাত্রীদের বিরুদ্ধে নেওয়া যাবে। তো সেখানে অন্তর্বর্তীকালে নির্দেশ দিয়েছেন 18 বছরের নিচের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে আপনি এই ধরনের কোয়েসিভ স্টেপ নিতে পারেন না, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে ইভেন সিসি ক্যামেরার ফুটেজ, বডি অন ক্যামেরা যেগুলো আছে সেগুলো সব সংরক্ষণ করে রাখতে হবে, পিসিআর লগিং সব সংরক্ষণ করে রাখতে। কেন দিয়েছেন? এটা বুঝতে হবে যে আমাদের দেশের প্রতিটি নাগরিকের কি মৌলিক অধিকার রয়েছে। স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে, স্বাধীনভাবে এক স্থান থেকে আরেক স্থানে চলাচলের অধিকার রয়েছে, যে কোনো জায়গায় স্বাধীনভাবে বসবাসের অধিকার রয়েছে। আচ্ছা বলুন তো, যন্তর মন্তরে ওখানে কোনো প্রহিবিটরি ডিক্লারেশন ছিল না? যন্তর মন্তরে ছাত্রছাত্রীরা এমন কিছু পদক্ষেপ নিয়েছিল যার জন্য আপনাকে ডিসপ্রপোর্শনেট ফোর্স ইউজ করতে হয়। সুপ্রিম কোর্ট রামলীলা ময়দান মামলায় নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে কিভাবে এই ভিড়কে ডিল করতে হবে পুলিশকে। প্রশাসন যখন ডিল করছেন তখন আপনি ডিসপ্রপোর্শনেট ফোর্স ইউজ করতে পারেন না। নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপরে আপনি ওই প্যালেট গান দেবেন, মুখে ছড়রা বন্দুকের ওই সমস্ত কিছু, ওই বুলেট আকারে একেবারে তার মুখ আহত হয়ে এরকম মানে ফুটো ফুটো হয়ে যাবে, এটা তো হতে পারে না। আপনি কাদের বিরুদ্ধে এই ফোর্স ইউজ করছেন? আমার দেশের নাগরিক যারা আমার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, যারা হচ্ছে আমার দেশের ভবিষ্যৎ, তাদের বিরুদ্ধে আপনি এই ধরনের ডিসপ্রপোর্শনেট ফোর্স ইউজ করছেন। আপনি প্রথমে মাইকিং করবেন, আপনি তারপরে ওয়াটার ক্যানন থেকে শুরু করে রাবার বুলেট সেটা পায়ের নিচে ব্যবহার করবেন, আপনি টিয়ার গ্যাস ব্যবহার করতে পারেন। ও তো দেখছিলাম বিহারে তো ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করছে টিয়ার গ্যাসের অ্যারেঞ্জমেন্ট নেই, ফলে ছাত্রছাত্রীরাও জানে যে কী করবে পুলিশ, কিন্তু তারপরেও পুলিশ ডিসপ্রপোর্শনেট ফোর্স ইউজ করছেন। এটা করতে পারেন না আপনি। আপনি ছাত্রছাত্রীদের উপর এই অত্যাচার নামিয়ে আনতে পারেন না। সেটা সুপ্রিম কোর্টও সঙ্গত কারণেই প্রথমে না বুঝলে পরবর্তীতে বুঝেছেন যে হ্যাঁ এটা করা যায় না। ইভেন যা ইঙ্গিত দিয়েছেন আকারে ইঙ্গিত, যা বলেছেন সুপ্রিম কোর্টে, যা প্রসিডিংসে উঠে এসছে, তাতে তো খুব স্বাভাবিকভাবেই যদি স্পেশাল ইনভেস্টিগেশনের যদি কোনো নির্দেশ হয় অবাক হব না, সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে মাথায় রেখে। সেটা হওয়াটাই স্বাভাবিক। এই যে আমরা সমস্যাটা অ্যাড্রেস না করে ভাবছি সমস্যাটাকে রেখে দেব, কিন্তু সমস্যাটাকে যারা অ্যাড্রেস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না, তাদের সমস্যা থেকে যায়, তাদের সমস্যা বাড়ে, শুধু থেকে যায় না, সমস্যা আরও বাড়ে। ওরা তো যেটা বলছে সেটা যথার্থ কথা যে ভারতবর্ষে এই 1 দশকে 152টার বেশি পেপার লিক হয়েছে।
ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, শ্রমের মূল্য পাচ্ছে না। আপনি দেখবেন যন্ত্রমন্ত্রে এই সমস্ত আওয়াজ একসঙ্গে হয়ে গেছে। একজন শ্রমিক, ওই যে ইরফান বলে দিল্লির একটা বস্তিতে থাকা একটি ছেলে, সে পড়াশোনা জানে না, স্কুলে যায়নি, কলেজে যায়নি, অসাধারণ বলছে। সে কী করে শিখেছে? আপনারা জানেন বেদের অপর নাম শ্রুতি। কেন? শুনে শুনে। ভারতবর্ষে যে মানে প্রাচীন শিক্ষা ব্যবস্থা, তার রেপ্লিকা বলতে পারেন। সে গুগলকে প্রশ্ন করছে, প্রশ্নের অ্যান্সার শুনছে, শুনে শুনে সে মুখস্থ করে সে তার নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে সেটা মিশিয়ে দিচ্ছে। তাহলে এই ভারতবর্ষ, তাকে আপনি অবদমিত করতে পারেন? আরে গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম হচ্ছে যত বেশি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে। আমার দেশ পাকিস্তান না। পাকিস্তানে কেউ ক্ষমতাচ্যুত হয়ে গেল, প্রধানমন্ত্রী নেই, তার তিনটে পরিণতি হয়। আইদার সেই প্রধানমন্ত্রী জেলে যাবে, নাহলে প্রধানমন্ত্রীকে হত্যা করা হবে, নাহলে সেই প্রধানমন্ত্রীকে বিদেশে থাকতে হবে, সেনা অভ্যুত্থান হয়। আমার দেশে এখানে গণতান্ত্রিক স্পেস রয়েছে। এবং শুধু তাই না, আমার দেশের গণতন্ত্র কোন গণতন্ত্র? আমার দেশের গণতন্ত্র গ্রহণের গণতন্ত্র। আমার দেশের গণতন্ত্রে বিরোধীকে এই স্পেস দেওয়া হয়। যারা বিরুদ্ধচারণ করছে তাদের বিরুদ্ধচারণের অধিকার দেওয়া হয়। আপনি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, কংগ্রেস ক্ষমতায়, বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ী, অসাধারণ বক্তা, তার কবিতা সকলেই শোনে, গুণমুগ্ধ শ্রোতা, গোটা পার্লামেন্ট তার গুণমুগ্ধ শ্রোতা, গোটা দেশ তার গুণমুগ্ধ শ্রোতা। সেই পাঠাতে হবে সেই কংগ্রেস সরকারকে বিশ্বমঞ্চে। যাবেন কে? আমার দেশের নেতা হয়ে অটল বিহারী বাজপেয়ী। কেন? তার কারণ হচ্ছে যে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে হবে সেখানে। তার প্রাজ্ঞতা, তার ওরাটরি স্কিল, তার রাজনৈতিক সূঝবুঝ, এই সমস্ত কিছু মিলে সেটাকে আমার দেশের সম্মান বাড়বে। বারুইপুর কাণ্ডে যে ঘটনাটি ঘটেছিল তার পুনর্নির্মাণ করা হয়েছে গভীর রাতে, কিন্তু অন্যদিকে দেখা গেছে গতকালকে যখন আন্দোলনকারীদের বা বিক্ষোভকারীদের গ্রেফতারের পর যখন পুনর্নির্মাণ করা হয়েছে তখন সাংবাদিকদের সামনে একদম সম্মুখ সমরে সকালবেলা করা হয়েছে। দেখুন, প্রথমেই বলি, পাবলিক প্যারেডিং করা এবং সেখানে হিউমিলিয়েশন, হিউম্যান রাইট ইনফ্রিঞ্জমেন্ট, এটা কোনোটাই হওয়াটা বাঞ্ছিত নয়। আপনাকে বুঝতে হবে যে ইনভেস্টিগেশন করা আর হিউম্যান রাইট ইনফ্রিঞ্জ করা, এটার মধ্যে পার্থক্য রয়েছে। ইনভেস্টিগেশন পুলিশ করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত। যদি কেউ ক্রাইম করে তার বিরুদ্ধে দৃঢ়তম পদক্ষেপ নেওয়া উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই।